এই চল চল, তাড়াতাড়ি চল, কেউ দেখে ফেলবে। সুজলা সুফলা শস্য শ্যামলা অপরূপ সুন্দর একটি গ্রাম পঞ্চমন্ডি। যদি আশেপাশে 100টি গ্রামের সাথে তুলনা করা হয় তাহলে সৌন্দর্যের দিক থেকে পঞ্চমন্ডি গ্রামের অবস্থান থাকবে সবার শীর্ষে। এই গ্রামের মানুষ বেশ সুখে দিন পার করত। কৃষকের ক্ষেত ভরা ফসল আর গোলা পরা ধান সারা বছরই থাকত। কিন্তু কিছুদিন যাবৎ গ্রামের মানুষের চোখে মুখে অস্থিরতা দেখা যাচ্ছে। তুমি বাবুকে একটু দেখে রেখো, আমি পুকুর থেকে পানি আনতে যাচ্ছি। তুমি কি পানি আনতে ওই পঞ্চমন্ডির পুকুরে যাচ্ছ? হ্যাঁ, ওই পুকুর ছাড়া কাছাকাছি তো আর কোনো পুকুর নেই। না না, এই বর সন্ধ্যাবেলা তোমাকে পঞ্চমন্ডির পুকুর পাড়ে যেতে দেওয়া হবে না। এমনিতেই ওই পুকুর নিয়ে অনেক মাদামাতি চলছে। গ্রামের অনেকেই বলছে ওখানে নাকি সন্ধ্যার পর থেকে অনেকে আজব কাণ্ড ঘটতে দেখা যায়। আবার কখনো কখনো কান্নার শব্দ শোনা যায়, কিন্তু কাউকেই দেখা যায় না। বাদ দাও তো লোকের কথা, এসব কুসংস্কারে কান দিতে আছে নাকি? তুমি বাবুকে দেখো, আমি পানি নিয়ে তাড়াতাড়ি ফিরে আসবো। মোহিনীর স্ত্রী বেশ সাহসী নারী ছিল, তাই কুসংস্কারকে পাত্তা না দিয়ে পঞ্চমন্ডির পুকুর পাড়ে চলে যায়। ঘাটে তখন কেউ ছিল না, একেবারে নিরিবিলি পরিবেশ। সে কলসিতে পানি ভরে কলসি কোমরে তুলে নেয়। তারপর সামনের দিকে তাকিয়ে প্রচণ্ড ভয়ে চিৎকার করে ওঠে। দেখতে দেখতে অনেকটা সময় পার হয়ে যায়। মহিন তার স্ত্রীর জন্য অপেক্ষা করতে থাকে, কিন্তু তার স্ত্রী আর বাড়ি ফিরে আসে না। মহিন খুব চিন্তায় পড়ে যায়। কি ব্যাপার, পঞ্চমন্ডির পুকুর থেকে পানি আনতে তো অত সময় লাগে না। আমি একবার গিয়ে দেখবো, দেখা তো উচিত। মহিন তাড়াহুড়ো করে পঞ্চমন্ডির পুকুর মারে চলে যায়। গিয়ে দেখল ঘাটে কলসিটা পড়ে রয়েছে, কিন্তু তার স্ত্রীকে আশেপাশে কোথাও দেখা যাচ্ছে না। মহিন আশেপাশে তার স্ত্রীকে অনেক খোঁজাখুঁজি করলো, কিন্তু কোথাও তার স্ত্রীকে খুঁজে পাওয়া গেল না। পরের দিন এই ঘটনা পুরো গ্রামে ছড়িয়ে পড়ে। জানেন চেয়ারম্যান সাহেব, মহিনের স্ত্রীকে তো আর কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। খুঁজে পাওয়া যাচ্ছে না মানে? হ্যাঁ চেয়ারম্যান সাহেব, গতকাল রাতে পঞ্চমন্ডির পুকুর পাড়ে পানি আনতে গিয়েছিল, সেই থেকে নিখোঁজ। কি সব অলক্ষণে কাণ্ড ঘটছে আমাদের গ্রামে। আগে তো শুধু এই পুকুর পাড়ে রাতে কান্নার আওয়াজ শোনা যেত, এখন তো মানুষও গায়েব হয়ে যাচ্ছে। আমার তো মনে হয় আপাতত কিছুদিন রাতের বেলা পঞ্চমন্ডির পুকুর পাড়ের আশেপাশে আমাদের না যাওয়াই ভালো। গ্রামের সবাইকে ব্যাপারে সচেতন করা হোক। চেয়ারম্যান বাড়িতে আজ অনেক রান্নাবান্নার আয়োজন চলছে। 4 বছর পর চেয়ারম্যান সাহেবের একমাত্র ছেলে আদিত্য দেশে ফিরছে আজ, তাই আয়োজনের কোনো কমতি নেই।
আরে আদিত্য, বাবা তুই চলে এসেছিস। আমি তো তোকে আনতে এখনই স্টেশনে যেতাম, চন্দনটার জন্য একটু অপেক্ষা করছিলাম। আর কষ্ট করে স্টেশনে যেতে হবে না, আমি চলে এসেছি। তা চন্দন কোথায়? ওকে তো দেখছি না। এই তো আমি দাদা তোমার জন্য বাজার থেকে ইলিশ মাছ আনতে গেছিলাম। মামা বললো তুমি নাকি ইলিশ মাছ অনেক পছন্দ করো। হ্যাঁ, বিদেশে ইলিশ মাছ খুবই মিস করেছি। এখন দেশে এসেছি, রোজ ইলিশ খাবো। ঠিক আছে ঠিক আছে, এখন তুই তোর রুমে গিয়ে ফ্রেশ হ। আজ তোর পছন্দের রান্না বান্না করা হবে। ঠিক আছে বাবা। চন্দন, তুই কবে এলি? আজ ভোরবেলায় এসেছি দাদা। তুমি এত বছর পর দেশে ফিরছো, আমি না এসে কি উনি থাকতে পারি? তাই মামার ফোন পেয়েই চলে এসেছি। তা এবার তুমি এই যে আদিত্য, চন্দন, তোদের একটা জরুরি কথা বলতাম। কি জরুরি কথা বাবা? রাতের বেলা তোরা কেউ পঞ্চমুণ্ডির পুকুর বাড়ি যাবি না। বেশ কিছুদিন ধরে সেখানে রাতের বেলা কারো কান্নার আওয়াজ শুনতে পাওয়া যায়। আর যদি রাতের বেলা পুকুরের আশেপাশে কেউ যায় তাহলে তাকে আর খুঁজে পাওয়া যায় না। তাই বলছি, রাতের বেলা ওদিকে আর যাস না। বাবা তুমি যে কি সব বলো না, এমন কিছু আবার হয় নাকি? সত্যি তোমরা এই যুগে এসেও কুসংস্কারকে আঁকড়ে ধরে রেখেছো। আদিত্য, এটা কুসংস্কার নয়। তুমি বিদেশে থেকে এসেছো, তাই ব্যাপারটা তোমার কাছে হাস্যকর মনে হচ্ছে। কয়েকদিন গ্রামে থাকো, নিজেই সব বুঝতে পারবে। এ কথা বলে চেয়ারম্যান সাহেব সেখান থেকে চলে যায়। একদিন বিকেলে আদিত্য আর চন্দন গ্রামে ঘুরতে বের হয়। গল্প করতে করতে বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে যায়। এই যা, সন্ধ্যা হয়ে গেল যে। ভেবেছিলাম হাটে গিয়ে গরম গরম জিলাপি খাবো, তার হলো না। চন্দনের মধ্যে আমার একটা জরুরি মেইল করতে হবে। চল চল চন্দন, তাড়াতাড়ি বাড়ি চল। না, বেশ ভালো তো। যাও না, তুমি বাড়িতে গিয়ে মেল করো, আর আমি হাঁটি গিয়ে তোমার জন্য গরম গরম জিলাপি নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে, তাই যা। আদিত্য বাড়িতে চলে আসে এবং তার জরুরি কাজ সে সেরে নেয়। অনেকটা সময় পার হয়ে যায়, সন্ধে গড়িয়ে রাত হয়ে যায়, কিন্তু চন্দন আর বাড়ি ফিরে আসে না। চেয়ারম্যান সাহেব এবং আদিত্য বেশ চিন্তায় পড়ে যায়। এই আদিত্য, চন্দন তো এখনো এলো না রে। এবার কিন্তু আমার দুশ্চিন্তা হচ্ছে। হাট থেকে ফিরতে তো এত সময় লাগার কথা নয়। আমারও তো চিন্তা হচ্ছে বাবা, দাঁড়াও আমি একটু গিয়ে দেখছি। না না, এই আমাবস্যার রাতে তুই একা ওখানে যাস না, আমি লোক পাঠাচ্ছি। ওহ বাবা, তুমি এত ভেবো না তো। আমি আশেপাশে যাব না, এই আশেপাশেই দেখে আসবো। কথা বলে আদিত্য বাড়ি থেকে বেরিয়ে যায়। গ্রামের রাস্তাঘাট একেবারেই ফাঁকা, কোথাও কোনো মানুষের দেখা নেই। আমাবস্যার ঘুটঘুটে অন্ধকার রাতে নির্জন রাস্তায় আদিত্য একা একা হাঁটছে। মাত্র 8টা বাজে,
অথচ গ্রামের পরিবেশ দেখে মনে হচ্ছে মাঝরাত। কি যে করি, চন্দনকে এখন কোথায় খুঁজবো? হাঁটতে হাঁটতে একটা সময় আদিত্য পঞ্চমুণ্ডির পুকুর পাড়ে চলে যায়। পুকুর পাড়ে যেতেই কেন যেন তার গা ছমছম করে ওঠে। সে ভয়ে ভয়ে আশেপাশে তাকাচ্ছিল। হঠাৎ সে কুরকুরে মুড়মুড়ে শব্দ শুনতে চমকে ওঠে। মনে হচ্ছিল কেউ খুব মজা করে হাড় চিবিয়ে খাচ্ছে। আদিত্য ভালো করে আশেপাশে তাকাতে লাগলো। তারপর সে যা দেখল তাতে তার চোখ কপালে উঠে যায়। আদিত্য দেখল একটা ভয়ঙ্কর দেখতে প্রেতাত্মা চন্দনের বুক ছিঁড়ে তার কলিজা বের করে খাচ্ছে। ভয়ে আদিত্যর হাত পা থরথর করে কাঁপতে থাকে। নিজের অজান্তে ভয়ে সে চিৎকার করে উঠল। সেখানে দাঁড়িয়ে থাকার মতো সাহস তার ছিল না, তাই দৌড়ে পালানোর চেষ্টা করল। ভয়ে তার হাত পা যেন কিছুতেই চলছিল না, তাও শরীরের সমস্ত শক্তি দিয়ে দৌড়ানোর চেষ্টা করলো। কি আশ্চর্য, আদিত্য দৌড়ে প্রেতাত্মাটার সামনেই চলে আসছিল। সে ভয়ে চমকে উঠল, আবারও আরও জোরে দৌড়াতে থাকল, কিন্তু বারবার ঘুরিয়ে ফিরিয়ে আদিত্য প্রেতাত্মাটার সামনে চলে আসছিল। আর এটা দেখে প্রেতাত্মাটা খুব ভয়ঙ্করভাবে হেসে উঠল। কোথায় পালাবে? এখান থেকে পালানোর কোনো পথ পাবি না। এখানে এখানে যারা আসে তাদের সবাইয়ের একই পরিণতি হয়। আমি কাউকে বাঁচতে দিই না, সবার হাড় চিবিয়ে খাই, বুক চিরে কলিজা বের করে খাই। কেন তুমি সবার সাথে এমন নির্মম কাজ করছো কেন? আমরা তোমার কি ক্ষতি করেছি? আমাদের স্বর্গের মতো গ্রামকে তুমি এমন নরক বানিয়ে দিচ্ছ কেন? এই গাঁয়ের লোকেরা আমাকে বাঁচতে দেয়নি। আমি যখন বিপদে পড়েছিলাম কেউ আমাকে সাহায্য করেনি, তাই আমি এই গ্রামের কাউকে শান্তিতে থাকতে দেব না। আমরা তোমাকে কি সাহায্য করিনি? আর কে তোমাকে হত্যা করেছে? খুব অল্প বয়সে এই গ্রামের একজন সাধারণ কৃষকের সাথে আমার বিয়ে হয়। বিয়ের পর আমাদের সংসারটা বেশ অভাব অনটনে কাটছিল। একটা সময় আমার স্বামী ভীষণ অসুস্থ হয়ে যায়। গ্রামের চেয়ারম্যান কিংবা সম্পদশালী অন্য কোনো মানুষ আমাদের সাহায্য করেনি। বিনা চিকিৎসায় আমার স্বামী মারা যায়। তার মৃত্যুর পর আমার বেঁচে থাকার লড়াইটা না আরো কঠিন হয়ে যায়। একমাত্র মেয়ে অতসীকে নিয়ে না খেয়ে কোনো রকমে দিন পার করছিলাম। একদিন এই পুকুরের পানিতে ডুবেই আমার একমাত্র বেঁচে থাকার অবলম্বনটা মেয়ে অতসী মারা যায়। স্বামী এবং একমাত্র মেয়েকে হারানোর যন্ত্রণায় প্রায় সময় আমি এই পুকুর পাড়ে এসে বসে কান্না করতাম। একদিন গ্রামের কিছু বকাটে ছেলে আমাকে একা পেয়ে আমার উপর অমানসিক নির্যাতন চালায়। আমি সাহায্যের জন্য অনেক চিৎকার করি, কিন্তু কেউ আমাকে সেদিন সাহায্য করার জন্য এগিয়ে আসেনি। আমি পুলিশ কমপ্লেন করি। সেই ভয়ে বখাটে ছেলেগুলো আমাকে বস্তায় ভরে এই পুকুরের পানিতে ফেলে দেয়। আমিও পানিতে ডুবে মারা যাই। আর সেদিন থেকে আমি প্রতিজ্ঞা করেছি, এই গ্রামের কাউকে আমি শান্তিতে থাকতে দিতে পারবো না। এই গ্রামটাকে আমি শ্মশান বানিয়ে ছাড়বো। এখন তোর পাড়া, তোকে আমি বাঁচতে দিব না। তোর হাড় চিবিয়ে খাবো, বুক চিরে কলিজা বের করে খাবো। প্রেতাত্মাটার কথা শুনে আদিত্যর গায়ের পশম কাটা দিয়ে উঠল। সে ভয়ে ভয়ে বলল, না না, আমার সাথে এমনটা করো না। আমি তোমার কাছে হাত জোর করছি, মিনতি করছি। অন্য কারো পাপের শাস্তি তুমি আমাকে কেন দেবে? আমি মানছি গ্রামের কেউ তোমাকে সাহায্য করেনি, কিন্তু এটা তাদের ভুল হয়েছে।
কিন্তু তাই বলে তুমি তো কারো প্রাণ নিতে পারো না। আমি তোমাকে কথা দিচ্ছি, যারা তোমার উপর নির্যাতন চালিয়েছিল তাদেরকে আমি পুলিশের হাতে তুলে দেব। ওরা ঠিক ওদের শাস্তি পাবে, কিন্তু তুমি আমাকে মেরো না। তোর কথা শুনে তোকে খুব ভালো মনে মনে হচ্ছে। যা, তোকে ছেড়ে দিলাম, চলে যা, চলে যা এখান থেকে, যা যা বলছি, যা। আদিত্য তার শরীরের সমস্ত শক্তি দিয়ে দৌড়ে পালান এবং তার বাড়ির সামনে এসে সে অজ্ঞান হয়ে পড়ে যায়। জ্ঞান ফেরার পর দেখল তার পাশে তার বাবা বসে আছে। রাতের সমস্ত ঘটনা আদিত্য তার বাবাকে জানায়। সব কথা শুনে চেয়ারম্যান সাহেব চন্দনের জন্য কান্নায় ভেঙে পড়ে। আদিত্য সেই বখাটে ছেলেগুলোকে পুলিশের হাতে তুলে দেয় এবং তারপর থেকে সে আর কখনোই পঞ্চমুণ্ডির পুকুর পাড়ে যায়নি। কেদিন সবাইকে চমকে দিল।
সবাইকে চমকে দেব, করবেন বেশে ভরে ভেসে দাঁড়াবো, এ কত সুন্দরী নায়িকায় আমার, আমি হিরো হব। যা খুশি তাই, ইচ্ছা ইচ্ছা। পেন করে এসে কত সুন্দরী নায়িকা আমি হিরো ওই যে দুজন লোক হাঁটিয়ে হাঁটিয়ে যাচ্ছে, বাপ কা বেটা বেটা কা বাপ। এই 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 আনটা হোন্ডা চলে গেল মনে হইল। একটা দুইটা অটো রিক্সা আসতেছে, এখানে শরীফ নামের এক ভদ্রলোক আসতেছে দিক দিয়ে। কত সুন্দরী নায়িকা
বাগান কৃষি, বাগান কৃষি। ইচ্ছা 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 তোমার দাও। দাও। আমরা আছি এখন ঘন জঙ্গলে।